আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে লেগাসি অফ ব্লাড বা রক্তের ঋণ বইয়ের সপ্তম অধ্যায়ে পড়া শুরু করব। সপ্তম অধ্যায় পড়বো, 13তম অধ্যায়ের সপ্তম অধ্যায় আজকে পড়বো। অধ্যায়টি এই আমরা জানি লেগাসি অফ ব্লাড মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের 16 বছরের ইতিহাস এখানে বর্ণিত হয়েছে। এটা সবচেয়ে অথেন্টিক বই। আসলে আমরা দেরি না করে চলে যাচ্ছি সরাসরি অ্যান্থনি মার্কেন হাসের লেখা লেগাসি অফ ব্লাড এর সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায়ের নামটা হচ্ছে শেখ মুজিবের হত্যাকাণ্ড। তার সময় ফুরিয়ে ফুরিয়ে গেছে, কাজটা অত্যন্ত গোপনে সমাধা করতে হবে। আমদা হাফিজ। 1975 সালের 14 আগস্ট বেলা 11টা ছাড়িয়ে গেছে কেবল। সময় যেন দ্রুত বেগে মহিলার নাগালের বাইরে চলে যাচ্ছে। চট্টগ্রামের এক মাঝারার মাঝামাঝি এসে তার ট্যাক্সি বিকল হয়ে পড়েছে। বিকল গাড়িতে বসে মেজর ফারুকের স্ত্রী ফরিদা অস্তিত্বের দুশ্চিন্তায় ঘেমে গোসল করার উপক্রম। 1 ঘন্টার বেশি সময় ধরে সে হালি শহরে অবস্থানরত আন্দা হাফিজের নিকট জরুরি খবর পৌঁছানোর চেষ্টা করছিল। ফরিদা ঢাকা থেকে এর আগে বিকালে চট্টগ্রাম এসেছে। তার সঙ্গে উম তার সঙ্গে তার মাও ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে এসেছিল। ফারুক তাকে অন্ধ দরবেশের সঙ্গে আলোচনা করতে পাঠিয়েছিল। তার স্পষ্ট নির্দেশ ছিল, তাকে বলবে 15 তারিখেই কাজটা করতে যাচ্ছি। আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে ইসলাম ধর্ম ও দেশের জন্যই এই কাজ করছি। আমি যা করছি জনগণের মঙ্গলের জন্যই তা করছি। তাকে আরো বলবে, আমি যা করছি আমার অভিলাষ কিংবা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য করছি না। যে কোনো পরিস্থিতিতে আমি আল্লাহর পথ অনুসরণ করতে প্রস্তুত। আমি চাই যে তিনি আমাকে বলুক আমি ঠিক পথেই চলেছি না ভুল পথে চলছি। তিনি যদি অন্য কিছু করতে বলেন আমি তাই করব। ফারুক ফরিদাকে দুপুরের মধ্যে আন্দা হাফিজের বক্তব্য টেলিফোনে ঢাকায় জানিয়ে দিতে বলেছিল। ফরিদার কথা ভেবি ট্যাক্সি পেতে আমাদের বেশ কষ্ট করতে হয়েছিল। শেষ পর্যন্ত একটা মিললেও পথে কয়েকবার বিকল হয়ে পড়েছিল। দরবেশজির কাছে অবশেষে পৌঁছা গেল, কিন্তু কি আশ্চর্য! ট্যাক্সি চালক পথে আমাদের এতটাই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ না করে বরং উল্টো আমাদের কাছে 27 টাকা ভাড়া বেশি চেয়ে বসলো। ফরিদা গিয়ে দেখলো দরবেশ আন্দা হাফিজ লুঙ্গি ও সুতি গেঞ্জি গায়ে পায়ের উপর পা তুলে একটা নিচু চৌকিতে বসে আছেন। কিছু কাপড় তার কামরার একটা ছোট রশিতে ঝুলছিল। ফরিদা একটা বেতের মোড়ায় গিয়ে বসলো। সে মোড়ায় বসে অদৃশ্য কিছু ফুলের সুগন্ধ পাচ্ছিল। মৃদু একটা ঠান্ডা বাতাস তার শরীর স্বস্তিতে ভরিয়ে দিল। কিন্তু রুমের ভেতরে কোথাও কোনো পাখার চিহ্ন তার চোখে পড়লো না। তার মনে জগতে জাগতে লাগলো স্বর্গীয় বাতাসি আন্দা হাফিজের গরমের মাঝে ঠান্ডা করে রেখেছে। আন্দা হাফিজ দরবেশ ফরিদার হাতে নিজের হাতের উপর ফরিদার হাত নিজের হাতের উপর নিয়ে নীরবে ফারাগুর পাঠানো সংবাদ শুনে নিলেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবেগ জড়িত কণ্ঠে উর্দু ভাষায় আন্দা হাফিজ বলতে লাগলেন, তার সময় ফুরিয়ে এসেছে। তোমাদের যা করার করে ফেলো, তবে অত্যন্ত গোপনে কাজটা করতে হবে। আবার লম্বা নীরবতা। তারপর ফরিদাকে বললেন, ফারুককে বলো কাজটা শুরু করার আগে সে যেন আল্লাহর রহমতের রহমতের জন্য সর্বান্তকরণে দোয়া করে নেয় এবং তার সাথীরাও যেন একইভাবে দোয়া করে। দুটি সূরা নিলাম, সে যেন অনবরত তা পাঠ করতে থাকে। তাহলে তার মন পবিত্র থাকবে এবং পবিত্র চিন্তা ছাড়া সে আর অন্য কোনো চিন্তাই করতে পারবে না। ফরিদা বিদায় নেবার জন্য উঠে দাঁড়ালো। যাবার মুহূর্তে তার স্বামী ও তার সাথীদের সঙ্গে দোয়া করতে আন্দা হাফিজকে অনুরোধ জানালো। আন্দা হাফিজ তাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না, আমি তাদেরকে আল্লাহর হাতে সঁপে দিয়েছি। এটাই তার ইচ্ছা, তিনি তাদের রক্ষা করবেন। ফরিদার ভোগান্তি শেষ হলো না। বাবার বাড়িতে ফিরে এসে ঢাকার টেলিফোন দেখলো, ঢাকার টেলিফোন লাইন অচল। 2 ঘন্টা পরে তাদের লাইন পেল। তখন ফারুকের দিক থেকে কোনো জবাব আসছিল না। তখন ফরিদা তার বোনের বাসায় টেলিফোন
টেলিফোন করলো, কিন্তু তাতে তাতে কোনো কথা বোঝা যাচ্ছিল না। উপায়ান্তর না দেখে সে তার শ্বশুরকে ফোন করে। শ্বশুর রিসিভার উঠালে, ফরিদা বলল, ফারুককে আমার জরুরি দরকার। আপনি তাকে এক্ষুনি আমায় টেলিফোন করতে বলুন। ডক্টর রহমান গিয়ে দেখেন তার ছেলে গভীর নিদ্রায় আচ্ছন্ন। তিনি মনে করলেন সকাল সকাল বাসায় ফিরে কোনো কাজে হাত না থাকায় একটুখানি ঘুমিয়ে নিচ্ছে। পরিশেষে বিকাল 5টার দিকে, কিছু আগে, ফরিদা সাংঘাতিক নির্দেশমালা ফারুককে পাঠাতে সক্ষম হয়। কেবল আন্দা হাফিজই শেখ মুজিবের নক্ষত্রে তার পতনের আভাস দেখতে পাননি। প্রেসিডেন্টের ব্যক্তিগত স্টাফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রুহুল কুদ্দুস নামে একজন খ্যাতনামা শৌখিন হস্তরেখা বিশারদ জুলাই মাসের গোড়ার দিকে প্রেসিডেন্টের হাত দেখার সুযোগ হয়েছিল। তার হাত দেখে সে এতটাই ভড়কে গিয়েছিল, কাল বিলম্ব না করে তিনি তার তার স্ত্রীকে নিয়ে লম্বা ছুটির নামে ইউরোপ পাড়ি জমান। এতেই এতেই তিনি প্রাণে প্রাণে বেঁচে গিয়েছিলেন। মুজিব হত্যার সময় তিনি দেশে ছিলেন না। বাংলাদেশের সরকারের কয়েক মাস চেষ্টা করেও তাকে দেশে ফিরিয়ে আনতে পারেননি। অবস্থা দৃষ্টে মনে হয় আসলে শেখ মুজিবের পরিবারের বিরুদ্ধে ভাগ্যও কাজ করছিল। আগস্টের 10 তারিখ শেখ মুজিবের প্রিয় ভাগ্নির বিয়ে উপলক্ষে ঢাকায় গেদি গোষ্ঠীর সবাই জড়ো হয়েছিল। অনুষ্ঠান উপলক্ষে শের নিয়াবাতের ছেলেরা খুলনা থেকে বেশ কিছু বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে এসেছিল। সবাই ঢাকায় অবস্থান করছিল, কারণ 14ই আগস্ট ছিল শের নিয়াবাতের মায়ের চেহরাম। ফারুক আর রশিদ একই গোষ্ঠীর উপর আঘাত হানার চূড়ান্ত পর্যায়ে চলে আসে। তখন তারা সবাই ধানমন্ডির মাত্র আধা বর্গ মাইল এলাকায় অবস্থান করছিল। ঘটনাচক্রে আরেকটি ব্যাপার মেজরদের পক্ষে কাজ করছিল। অবশ্য তারা খুব একটা বড় রকমের ভরসা করেনি। রক্ষী বাহিনীর লৌহ মানব শক্তিধর কমান্ডার ব্রিগেডিয়ার নুরুজ্জামান দেশ ভ্রমণে ইউরোপে ছিলেন। তার তার জায়গায় একজন তুলনামূলক জুনিয়র অফিসার কাজ করছিল, এবং তিনি প্রথমবারের মতো দায়িত্ব নিয়ে কাজ করছিলেন। সুতরাং সাধারণভাবে রক্ষী বাহিনীর কোনো দুর্ঘটনা মোকাবেলার জন্য যতটা প্রস্তুত থাকে, ওই সময় তারা এতটা প্রস্তুত ছিল না। আগস্টের ওই দুর্ভাগা দিনটিতে শেখ মুজিব অবশ্য তার প্রত্যাশার স্বর্ণ শিখরে অবস্থান করেছিলেন। বাকশালের একদলীয় শাসন ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। সপ্তাহান্তেই 61 জন জেলা গভর্নর তাদের কর্মস্থলে চলে যাবে। শেখ মুজিবের মাথায় আরেকটা বুদ্ধি কাজ করছিল। পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার একটি গুরুত্বপূর্ণ ভাষণ রাখার কথা। গোপনে একটা ব্যবস্থা পাকা করা হয়েছিল যে ওই সভাতেই জনগণ তাকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করবে, বা জনগণ দ্বারা তাকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করা হবে। বিরোধী দলের কোনো অস্তিত্বই ছিল না, অথচ তার অবস্থান ছিল ধরাছোঁয়ার বাইরে। মুজিব জানতে পারেননি মেজররা কি করছে। তার কানে তার কানে খবর এসেছিল যে ক্যান্টনমেন্টে কিছু একটা হচ্ছে। পাকিস্তানি অভিজ্ঞতা থেকে মুজিবের ধারণা জন্মছিল যে বিপদ সবসময় সেনাপতিদের দিক থেকে আসে। কাজেই তিনি গোয়েন্দা বিভাগকে কেবল সেদিকেই বিশেষ নজর রাখতে নির্দেশ দিয়েছিলেন। তিনি জুনিয়র অফিসারদের মোটেও পাত্তা দেননি। ওই ভুলের মাসুল তাকে জীবন দিয়ে দিতে হয়েছিল। নিয়ম মাফিক ফার্স্ট বেঙ্গল ল্যান্সার ও ফিল্ড আর্টিলারির যুক্ত মহারাজ 14ই আগস্ট রাত 10টায় শুরু হলো। দুটি ইউনিটের 600 সৈন্য ক্যান্টনমেন্টের পেছনে নির্মীয়মান নতুন এয়ারপোর্টের কাছে অংশ নিতে গিয়েও তাদের কমান্ডারদের মনে কি আছে তা একটুও টের পায়নি। ফারুক আর রশিদ আন্দা হাফিজের নির্দেশিত কঠোরতম গোপনীয়তা বজায় রেখে চলেছিল। সকল স্বাভাবিক ও গতানুগতিক কাজের মধ্যে একটা কাজ করা হয়েছিল অস্বাভাবিক। একটা আর্টিলারি রেজিমেন্টের 3 কোম্পানির ব্যাটারি বেরিয়ে এসে কেবল রাইফেল নিয়ে সজ্জিত হতে বলা হয়। 12টি ট্রাকে ভর্তি হয়ে মহারাজ স্থানে যেতে নির্দেশ দেওয়া হয়। এমনকি শেষ নির্দেশটিও কারো মনে কোনো সন্দেহের উদ্রেক করতে পারেনি। এই জন্য যে মেজর রশিদ রেজিমেন্টের দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই এ ধরনের ট্রেনিং রুটিনে রদবদল করেছে। রশিদ 6টি 105 কিলোমিটার যুগোস্লাভ হাউট ইটচার এবং পর্যাপ্ত পরিমাণে গোলাবারুদ এয়ারপোর্টের আশেপাশে জড়ো করে। ক্রুরা জানতে পারলো না যে রশিদের নির্দেশ অনুযায়ী কামানের লক্ষ্য স্থির করা হলো সেখান থেকে 4 মাইল দূরে রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের দিকে। আরো 11টি কামান ইউনিট হেডকোয়ার্টারের ক্রু সহ মোতায়েন রাখা হয়েছিল। রেজিমেন্টাল অস্ত্রাগারের 18তম কামানটি ল্যান্সার গ্যারেজের ক্রুদের সঙ্গে নেওয়ার জন্য নির্দেশ দিল।
স্বাভাবিক নিয়মে ফারুক সেখান থেকেই 28টি T-54 ট্যাঙ্ক নিয়ে রওনা দেয়। যান্ত্রিক গোলাযোগের জন্য সেদিন পুরো সংখ্যার চেয়ে দুটি ট্যাঙ্ক কম নিয়েই ফারুককে যাত্রা করতে হয়। অধিনায়কদের ছাড়া প্রতি ইউনিটে মাত্র 4 জন করে অফিসার উপস্থিত ছিল। আরো দুজন অফিসার পুরোপুরি বিশ্বাস করতে না পারার কারণে মহড়া থেকে বাদ দেওয়া হয়। শেখ মুজিবের ভাবমূর্তি এত বেশি নষ্ট হয়ে গিয়েছিল যে তাদের সৈন্যদের মুজিবের বিরুদ্ধে কিছু করতে বললে তা করতে তারা দ্বিধা করবে বলে ফারুক ও রশিদের বিন্দুমাত্র সন্দেহ ছিল না। এতটাই ভাবমূর্তি নষ্ট হয়েছিল শেখ মুজিবের। পদাতিক বাহিনীর একটা ইউনিটকে এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত করার জন্য রশিদ শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অভ্যুত্থানের সঙ্গে সেনাবাহিনীর সকল অংশকে একসঙ্গে জড়িত করাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য। এই লক্ষ্যে সে তার এক পুরনো বন্ধু মেজর শাহজাহানকে টেলিফোন করে। শাহজাহান তখন জয়দেবপুরের 16তম বেঙ্গল ইনফ্যান্ট্রির ভারপ্রাপ্ত অধিনায়ক। রশিদ তাকে বলেছিল তার সৈন্যদের নিয়ে রাতে নতুন এয়ারপোর্টের কাছে অনির্ধারিত এই যৌথ মহড়ায় অংশ নিতে। সে অবশ্য মেজর শাহজাহানকে এ ব্যাপারে কিছু বলেনি, কিন্তু তার বিশ্বাস ছিল মেজর শাহজাহান তার ইউনিট নিয়ে এলে তাকে তাদের পরিকল্পনায় যোগ দিতে রাজি করাতে পারবে। অপ্রত্যাশিতভাবে সে রাজি হয়ে রাত 10টায় তার ইউনিট নিয়ে মহড়ায় যোগ দেবে বলে জানায়। রশিদ অধীর আগ্রহে মেজর শাহজাহান, মেজর ডালিম, নূর আর শাহরিয়ারের জন্য অপেক্ষা করছিল। রাত 10টা বেজে গেল, কিন্তু কোথাও কারো কোনো চিহ্নটি পর্যন্ত দেখা যাচ্ছে না। এমন সময় টেলিফোন বেজে উঠলো। অন্য প্রান্তে মেজর শাহজাহানের কণ্ঠ ভেসে এলো। শাহজাহান জানালো তার সৈন্যরা খুব ক্লান্ত, এই অবস্থায় তারা যৌথ মহড়ায় অংশগ্রহণ করতে পারছে না। হতাশাব্যঞ্জক এই খবর শুনে ফারুক খেপে গিয়ে মন্তব্য করে, মনে হচ্ছে সব বেঙ্গল টাইগাররা এখন পোষা বিড়ালে পরিণত হয়ে গেছে। এরই মধ্যে মেজর ডালিম তার সঙ্গীদের কোনো খবর নেই। রাত প্রায় 11টার দিকে মেজর পাশা আর মেজর হুদাকে সঙ্গে নিয়ে জায়গা মতো চলে আসে। মেজর হুদা মিলিটারি গোয়েন্দা বিভাগের একজন অফিসার এবং ডালিমের ঘনিষ্ঠ বন্ধু। তারা একসঙ্গে আর্টিলারির কাজ করেছে। রশিদ তার দল আর 12 ট্রাক বোঝাই সৈন্য নিয়ে গ্যারেজে ফারুকের সঙ্গে যোগ দেয়। সেখানে প্রথমবারের মতো সবাইকে অপারেশনের পুরো বিবরণ জানানো হয়। ফারুক অপারেশনের সময় নেতৃত্বে ছিল। শেখ মুজিবকে হত্যা করার কারণ এবং তার প্রয়োজনীয়তা ব্যাখ্যা পরিকল্পনা যোগ দিতে রাজা আছে কিনা ফারুক জানতে চাইলে সকলেই সম্মতি জানায়। তারপর বসে তারা কাজের কথায় ফিরে আসে। ফারুক তখন ঢাকা শহরের একটি সুপরিকল্পিত টুরিস্ট ম্যাপ স্কোয়াড্রন অফিস টেবিলে রাখে। সে সকল জায়গায় ব্লক স্থাপন করতে হবে, যে সকল জায়গায় ব্লক স্থাপন করতে হবে সে সমস্ত জায়গায় দাগ কেটে দেয়। পরিকল্পনা মোতাবেক একটা ট্যাঙ্ক বিমানবন্দরের রানওয়ে আটকাবে, সৈন্যরা মিরপুর ব্রিজ নিয়ন্ত্রণ করবে। অন্য দলগুলো পাঠানো হবে রেডিও স্টেশন, বঙ্গভবন আর নিউ মার্কেটের কাছে পিলখানায়। পিলখানার ব্যারাক বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর। 75 থেকে 150 জন সৈন্যের বড় বড় 3টি দল সাজানো হলো। ওই সুসজ্জিত 3টি দলকে 3টি প্রধান টার্গেট শেখ মুজিব, আব্দুর রব শেরবিয়াত এবং শেখ ফজলুল হক মনির বাড়িতে চূড়ান্ত আঘাত হানার দায়িত্ব নেওয়া হলো। বাড়িতে শেখ মুজিবের বাড়িতে আক্রমণের জন্য ডালিমকে ডালিমকে বলা হলো। ডালিম রাজি হলো না। প্রেসিডেন্ট পরিবারের সঙ্গে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ছিল। সম্ভবত সে কারণে ডালিম খোদ শেখ মুজিবের উপর আক্রমণ চালাতে ব্যক্তিগতভাবে নারাজ হলো। তৎপরিবর্তে সে শের নিয়াবাতের বাড়িতে আক্রমণ হামলা চালানোর দায়িত্ব নিল, আর শেখ মুজিবকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ভয়ঙ্কর দায়িত্বটি নিল মেজর নূর ও মেজর মহিউদ্দিন। তারা তাদের সঙ্গে নিল এক কোম্পানি ল্যান্সার। ফারুকের অত্যন্ত আস্থাভাজন এনসিও নন কমিশনড অফিসার রিসালদার মুসলিউদ্দিন উর্ফে মুসলিমকে দেওয়া হলো শেখ মনির বাড়ির আক্রমণের দায়িত্ব। তাদের উপর নির্দেশ ছিল শেখ মুজিব, শের নিয়াবাতের আর শেখ মনিকে হত্যা করার এবং মুজিবের 2 পুত্র শেখ কামাল আর শেখ জামালকে বন্দী করার। আর কাউকে কিছু করা বারণ ছিল। তবে পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে এমন যে কাউকে প্রয়োজন বোধে নিশ্চিহ্ন করে দেওয়ার
নির্দেশ রইল। আসলে এই নির্দেশটি হত্যাযজ্ঞের পরিধি প্রশস্ত করার পথ খুলে দিল। ফারুকের মতে রশিদের দায়িত্ব ছিল রাজনৈতিক গুটিগুলো সঠিকভাবে চালনা করা। অভিযান শুরু হবার সঙ্গে সঙ্গেই রশিদ স্কোয়াড্রন লিডার লিয়াকতের কাছে যাবে, যাতে করে তার মিগ জঙ্গি বিমান নিয়ে প্রস্তুত থাকে। ঢাকার বাইরে থেকে কোনো সেনা ইউনিট ঢাকায় আসার চেষ্টা করলে তা ঠেকিয়ে দেবে। এছাড়া রশিদের উপর আরো দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তায়। এক একটা ছিল খন্দকার মুস্তাক আহমদকে রেডিও স্টেশনে নিয়ে আসা, রেডিও স্টেশনে পৌঁছে মুজিব হত্যার ঘোষণা দেওয়া এবং তাকে দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে খন্দকার মুস্তাক আহমেদের নাম ঘোষণা করা। অন্য দায়িত্বটি ছিল মুজিব হত্যার পর ব্রিগেড হেডকোয়ার্টারে উচ্চপদস্থ সামরিক অফিসারদের সমর্থন আদায়ের চেষ্টা চালানো। অত্যন্ত বুদ্ধিমান ফারুক তার সহকর্মী অফিসারদের মনস্তাত্ত্বিক পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা করতে পেরেছিল। তার জানা ছিল ঢাকায় কোন সেনা ইউনিটকে প্রস্তুত প্রস্তুত তাদের কমপক্ষে 2 ঘন্টা প্রস্তুত হতে তাদের কমপক্ষে 2 ঘন্টা সময় লেগে যাবে। সে মোটামুটি নিশ্চিত ছিল শেখ মুজিব দুনিয়াতে নেই এ খবর একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে সামরিক কমান্ডাররা তাদের জীবন আর চাকরির ভয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অন্তত 2বার ভেবে দেখবে। কাজেই সে তাদের নিয়ন্ত্রণ রাখার চিন্তাই করেনি। তার পরিবর্তে ভয়ঙ্কর হত্যাকাণ্ডটি ঘটে যাওয়ার পর সে রশিদকে তাদের সমর্থন লাভের জন্য পাঠাবার সিদ্ধান্ত নেয়। প্রায় সব কটা ঘটনাতেই ফারুকের ধারণা বা সিদ্ধান্ত একেবারে কানায় কানায় সত্যি বলে প্রমাণিত হলো। অভিযানে তার প্রধান লক্ষ্য সমূহ সঠিকভাবে অর্জিত হবার ব্যাপারে ফারুকের কোনো সন্দেহ ছিল না। 3টি প্রধান বড় দলকে এভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা লক্ষ্যবস্তুতে বাধা সৃষ্টিকারী যে কোনো কিছুকে নিশ্চিহ্ন করে দেওয়ার অধিকার তাদের থাকবে। তার জানা ছিল সবাই ব্যর্থ হলেও তার ল্যান্সার এ ব্যাপারে ব্যর্থ হবে না। সুতরাং সে নিজে এলেও অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বিপদসংকুল কাজটি এবং তার ছিল দুর্দষ্ট রক্ষী বাহিনী সামলানোর কাজ। সাধারণ অবস্থায় অতর্কিত হামলা চালানো হলে 28টি ট্যাঙ্ক দিয়ে একত্রে জমাট বাঁধা 3,000 রক্ষী বাহিনীর একটি দলকে অকুজে করে দেওয়া তেমন কোনো কঠিন কাজ নয়। কিন্তু প্রকৃতপক্ষে ফারুকের ট্যাঙ্কগুলি ছিল একেবারে শূন্য, কোনো গোলাবারিতে ছিল না এতে, এমনকি ট্যাঙ্কের মেশিন গানগুলিতেও কোনো গুলি ছিল না। ওই অবস্থায় কেউ সত্যিকারের প্রতিরোধ করতে চাইলে তার কিছুই করার থাকতো না। পরে জানানো হয়েছিল ট্যাঙ্কের সকল গোলা বারুদ জয়দেবপুরের অর্ডিন্যান্স ডিপোতে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। শেখ মুজিব প্রথম দিকে মিশরের এই ট্যাঙ্ক উপহার গ্রহণ করতে রাজি ছিলেন না। তিনি প্রকৃতপক্ষে ওই ব্যবস্থা করে এটা নিশ্চিত করতে চেয়েছিলেন যেন ওই ট্যাঙ্ক কোনো কালেই অন্তত তার বিরুদ্ধে কেউ ব্যবহার করতে না পারে। কিন্তু ফারুক নিল ভিন্ন পন্থা। সে ট্যাঙ্কগুলো দিয়ে সবাইকে ধোঁকা দিয়ে কাজ হাসিল করার পন্থা অবলম্বন করলো। ফারুক আমাকে পরে জানিয়েছিল মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে ট্যাঙ্ক যে কতটা কার্যকরী তা খুব কম লোকই জানে। ট্যাঙ্কগুলো দেখে জীবনের ভয়ে পালাবার চেষ্টা করবে না এমন সাহসী লোক খুব কমই পাওয়া যাবে। আমরা জানতাম আমাদের ট্যাঙ্কগুলো নিরস্ত্র। জেনারেল হেডকোয়ার্টারের মুষ্টিমেয় কয়েকজন মাত্র এ ব্যাপারে অবগত ছিল, কিন্তু তারাও পুরোপুরি নিশ্চিত ছিল না যে ট্যাঙ্কগুলো আসলে এতটা নিরস্ত্র। সংশ্লিষ্ট বাকি সকলের কাছে ট্যাঙ্ক অত্যন্ত মারাত্মক অস্ত্র, যা তার সামনে যা কিছু আসে সবই উড়িয়ে দিতে পারে। ফারুক হাসতে হাসতে আরো বলল, কেই বা আমাদের অতটা পাগল ভাববে যে আমি GHQ আর রক্ষী বাহিনীর মোকাবেলা করার জন্য একদল একেবারে ফাঁকা ট্যাঙ্ক নিয়ে এত বড় ভয়ঙ্কর অভিযানে পা বাড়াবো। ভোর 4টা 40 মিনিট নাগাদ ফারুকের বাহিনীর আঘাতের জন্য সংগঠিত হয়ে গেল এবং যার যার জায়গা মতো পৌঁছার জন্য প্রস্তুত হয়ে গেল। রশিদের আর্টিলারি বাহিনী তাদের কামান নিয়ে নতুন এয়ারপোর্টের প্রান্তে দণ্ডায়মান। ল্যান্সার গ্যারেজে সারিবদ্ধভাবে সাজানো আছে 28টি ট্যাঙ্ক, 12টি ট্রাক, 3টি জিপ এবং 105 মিলিমিটার হাউইটজার। এগুলোর সঙ্গে রয়েছে রণসাজে সজ্জিত 400 সৈন্যের একটি শক্তিশালী দল। তাদের 2/3 ছিল কালো উর্দি, যা পরবর্তী বাংলাদেশিদের মনে ভয়ঙ্কর পোশাক বলে পরিগণিত হতে পারে। অবিশ্বাস্য হলেও সত্যি যে এই বিরাট সমরসজ্জা সেনা সদরের ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের মাত্র 300 গজের মধ্যেই সম্পন্ন হয়েছিল, অথচ ওই ইন্টেলিজেন্সের ইউনিটের দিনরাত সতর্ক দৃষ্টি রাখার কথা। ল্যান্সার গ্যারেজের তার কাটা দিয়ে ঘেরা সীমানার বাইরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগে থেকেই ফারুক ফারুক সৈন্য পাহারার ব্যবস্থা করেছিল। নির্দেশ ছিল গ্যারেজের ভিতরে সাজসজ্জার ব্যাপারে কেউ কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা
করলে তাদের আটক করতে হবে, কিন্তু কেউ এ সম্বন্ধে কোনো খোঁজ খবর করতে আসেনি। সম্ভবত তারা ধরে নিয়েছিল যে ট্যাঙ্ক আর আর্টিলারি নির্ধারিত নৈশকালীন প্রশিক্ষণের মহড়া চলছে। আধ ঘন্টার মধ্যে ফারুক সুসজ্জিত বাহিনী নিয়ে যাত্রা শুরু করলো। ফারুক ছিল সর্বাগ্রের ট্যাঙ্কটিতে। বাইরে থেকে বেরিয়ে এসেই ফারুকের কানে ভেসে এলো সুমধুর আজানের ধ্বনি। ক্যান্টনমেন্টের মসজিদ থেকে মুয়াজ্জিন ফজর আজান দিচ্ছিল। আজানের ধ্বনি যেন তার কানে মধু বর্ষণ করছিল। শুক্রবারে ফজর আজানের সময় ফারুক দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল। আজও আবার ফিরে এসেছে আরো এক শুক্রবার। আজানের আওয়াজ তার কানে ওই জন্মদিনের কথাই যেন স্মরণ করিয়ে দিচ্ছিল। সে সে নবজীবনের সূচনা করবে, না হয় মৃত্যুর কোলে ঢলে পড়বে। মনে হয়ে গেল যে তার আন্দা হাফিজের কথা। আন্দা হাফিজ নির্দেশিত সূরা দুটি মনে প্রাণে আরো একবার পাঠ করে নিল। তারপরই সে ঘাতক বাহিনীকে আগে বাড়াবার নির্দেশ দিল। শুরু হলো ভয়ঙ্কর মিশনের দুরন্ত যাত্রা। গন্তব্যের পথে ফারুক ক্যান্টনমেন্টের গোলাবারুদের সাব ডিবিতে থামলো। তার ধারণা হচ্ছিল সেখানে সামান্য কিছু ট্যাঙ্কের গোলাবারুদ অথবা নিদেন পক্ষের মেশিন গান, কিছু বুলেট বেল তো অবশ্যই পেয়ে যাবে। ওই প্রত্যাশা নিয়ে চট করে সে ডিপোর ভেতরে ঢুকে পড়লো। কামান বেরেলের ধাক্কায় ডিপোর দরজা খুলে ফেললো, কিন্তু দুঃখের বিষয় সেখানে কোনো গোলাবারুদ, মেশিন গান, বুলেট ইত্যাদি কিছুই ছিল না। তার কাছে ব্যবহার করার মতো একটা স্ট্যান্ড গান ছাড়া আর কোনো অস্ত্রই ছিল না। সুতরাং ধোঁকা দিয়ে কার্য সিদ্ধি করা ছাড়া আর কোনো গতিই রইল না। বনের এই রাস্তা ধরে ডান দিকে মোর ক্যান্টনমেন্টের চেক পয়েন্টের দিকে ফারুকের ট্যাঙ্ক বহর ধীরে ধীরে ছুটে চললো। পথে হাফ প্যান্ট আর গেঞ্জি পরা একদল লোকের সঙ্গে তার দেখা হলো। তারা ছিল পঞ্চম চতুর্থ ও প্রথম বেঙ্গল পদাতিক বাহিনীর সৈনিক। ওই সময় তারা প্রান্তকালীন পিটিতে বেরিয়েছিল। তারা সকলেই তাদের ডিল বন্ধ করে ট্যাঙ্ক বহরের হাত পচিয়ে শুভেচ্ছা জানালো। ফারুকের সৈন্যরাও স্বতঃস্ফূর্ত ভাবে হাত নেড়ে তাদের শুভেচ্ছা বিনিময় করলো। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার এই যে ট্যাঙ্কের এত বড় বহর তাদের নিজস্ব প্রশিক্ষণ এলাকা ছাড়িয়ে বাইরে যেতে দেখেও কারো মনে কোনো সন্দেহ জাগলো না। একমাত্র ফারুকের বাবা ডক্টর রহমান ব্যাপারটা লক্ষ্য করলেন। তিনি সবেমাত্র ফজরের নামাজ শেষ করেছেন। আওয়াজ শুনে তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন ট্যাঙ্ক বহর এগিয়ে যাচ্ছে। এত ভোরে ট্যাঙ্ক বাইরে আসার ব্যাপারটি তার কাছে ব্যাখ্যা পাঠিয়েছিল। তিনি অবাক হয়ে এগুলোর গতিবিধি নিয়ে ভাবতে লাগলেন। ক্যান্টনমেন্ট এলাকায় থেকে বেরিয়েই ট্যাঙ্কগুলো দ্রুত গতিতে এগিয়ে চললো। দেয়াল ভেঙে ঢুকে পড়লো এয়ারপোর্ট এলাকায়। একটা ট্যাঙ্ক পূর্বের নির্দেশ মতো সারি থেকে বেরিয়ে এসে রানওয়ে অবরোধ করে বসলো। আর একটি হেলিপ্যাডের দিকে, সেখানে আধা ডজন হেলিকপ্টার পার্ক করা ছিল। বাকি সবগুলো প্ল্যান্ট প্রোটেকশন সেন্টারের পাশ কাটিয়ে ছুটে চললো রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের দিকে। ফারুক তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 5টা 15 মিনিট হয়ে গেছে। ততক্ষণে ঘাতক দল তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছে নিশ্চয়ই। এয়ারপোর্টের এয়ারপোর্টের দেয়ালের কাছাকাছি এসে ফারুক তাকিয়ে দেখে মাত্র একটি ট্যাঙ্ক তাকে অনুসরণ করছে। বাকি 24টা ট্যাঙ্ক একেবারে লাপাত্তা। কিন্তু ফারুক দমে যাওয়ার পাত্র নয়। কম্পাউন্ডের বাউন্ডারি ওয়াল তার দুটি গাছ উপড়ে ফেলে তার ট্যাঙ্ক এগিয়ে চলল। কিন্তু রক্ষী বাহিনীর ব্যারাকের কাছে পৌঁছে যা দেখলো তাতে বন্ধ হওয়ার উপক্রম হলো। তার ভাষায়, হঠাৎ আমি তাকিয়ে দেখি 3000 রক্ষী বাহিনীর পুরো ব্রিগেডটি 6 সারিতে সারিবদ্ধ হয়ে ব্যারাকের সামনে দাঁড়িয়ে আছে। তারা ছিল যুদ্ধ সাজে সজ্জিত। মাথায় তাদের স্টিলের হেলমেট, হাতে রাইফেল, কাঁধে প্রয়োজনীয় জিনিসের বান্ডিল, আর কত কি। এরপর পিছু ফোটার আর কোনো পথই খোলা ছিল না। ট্যাঙ্কের ড্রাইভার আমাকে বলল, এখন আমি কি করব? তাকে বললাম, তুমি তাদের নাকের ডগার মাত্র 6 ইঞ্চি দূরে দিয়ে সামনে দিয়ে এগিয়ে যাবে। কামানগুলো তাদের মাথা বরাবর তাক করে রাখার জন্য গ্রানারদের নির্দেশ দিলাম। অন্যান্য অন্যান্যদের ভাবভঙ্গিতে সাহসী ভাবটা ফুটিয়ে রাখতে বলে দিলাম।
আমরা যখন ওদের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন রক্ষী বাহিনীর লোকেরা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে দেখছিল। আমরা তাদের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়েছিলাম। সে ছিল এক ভয়ঙ্কর অবস্থা। আমি ড্রাইভারদের বললাম, ওরা যদি কিছু করতে শুরু করে অমনি আর দেরি না করে ওদের উপর ট্যাঙ্ক চালিয়ে দেবে। আর তার আর দরকার হয়নি, দূর থেকে ভেসে আসা গুলির আওয়াজ তাদের কানে বাজতে লাগলো। তদুপরি নিজেদের সামনে হঠাৎ ট্যাঙ্ক দেখে ওরা মশা পর্যন্ত নাড়াবার সাহস পেল না। ভয়ে কুপুকাত। রক্ষী বাহিনীর পক্ষ থেকে কোন রকম প্রতিক্রিয়া না দেখে ফারুক নিশ্চিত হলো যে তার বিপদের সম্ভাবনা কেটে গেছে। তার ধারণা আরো একবার পুরোপুরি সঠিক প্রমাণিত হলো। ফারুক পরিপূর্ণভাবে আশান্বিত হলো যে তার বিজয় সুনিশ্চিত, সে বিজয়ী। ওই অবস্থায় রক্ষী বাহিনীকে পাহারা দেওয়ার জন্য একটা রেখে অন্য ট্যাঙ্কটি নিয়ে ফারুক ধানমন্ডির দিকে রওনা হলো। ধানমন্ডির 32 নম্বর বাড়ির অবস্থা গোলযোগপূর্ণ। ভোর 5:15টার মধ্যেই মেজর মহিউদ্দিন নূর আর হুদার নেতৃত্বে পরিচালিত প্রধান ঘাতক দলটি শেখ মুজিবের বাড়ি পৌঁছে গিয়েছিল। তাদের সঙ্গে 5 ট্রাক ভর্তি 120 জন সৈন্য আর একটি হাউ ইটজার ছিল। মিরপুর রোডের পারে হাউজার শেখ মুজিবের বাড়ির মুখোমুখি বসানো হলো। আরো কিছু ট্রাকে করে সৈন্য এসে পুরো বাড়িটার চতুর্দিক ঘিরে ফেলে। তারপর মেজর তার লোকেরা ভেতরে ঢুকে পড়ে। বাড়ির এলাকার বাইরে প্রহরারত সশস্ত্র পুলিশ কালো উর্দি পরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সৈন্য দেখে ভড়কে যায় এবং কোনো প্রকার বাদানুবাদ ছাড়াই আত্মসমর্পণ করে। গেটে প্রহরারত ল্যান্সার প্রহরীরা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল না ঠিকই, কিন্তু যখন তারা তাদের সহকর্মী আর তাদের কিছু অফিসারকে দেখতে পেল, তখন তারা ওই কালো উর্দু পরিহিত লোকদেরকে ভেতরে আসার সুবিধা করে মেইন গেট ছেড়ে দিল। ওই সময় শেখ মুজিবের ব্যক্তিগত প্রহরীরা বারান্দায় ঘুমন্ত ছিল। আনাগোনার শব্দ শুনে ওরা জেগে ওঠে। গেট দিয়ে অচেনা লোকদের অস্ত্র নিয়ে ঢুকতে দেখে তারা তাদের সঙ্গে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালায়। আর্টিলারি শামসুল আলমের মাথায় গুলি লেগে সঙ্গে সঙ্গে সে মারা যায়। আর্টিলারি শামসুল আলম। সঙ্গে সঙ্গে ল্যান্সার বাহিনী আরো একজন সৈন্য গুরুতরভাবে আহত হয়। সঙ্গীদের ঢলে পড়তে দেখে বাড়ির ভেতর থেকে প্রচন্ড প্রতিরোধের কারণে সৈন্যরা তাদের সর্বশক্তি নিয়োগ করে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যে শেখ মুজিবের দেহরক্ষীকে খতম করে দিয়ে তারা বাড়ির ভিতর ঢুকে পড়ে। ঢুকেই তারা নিচতলার প্রতিটি রুম পালাক্রমে তল্লাশি করে দেখে। ইতিমধ্যে প্রচন্ড গুলির বিনিময়ে হাউইটজার ক্রুরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। প্রবল প্রতিরোধের আশঙ্কায় তারা হাউইটজার থেকে রকেট নিক্ষেপ করতে শুরু করে। রকেটের প্রথম দুটি ধানমন্ডি লেকের দুপাশে গিয়ে পড়ে। তারপর তারা তাদের কামান উঁচিয়ে আরো 6 রাউন্ড গুলি, 6 রাউন্ড রকেট নিক্ষেপ করে একটিও লক্ষ্য ভেদ করতে সক্ষম হলো না। কামান থেকে এত বেশি দূরে রকেট গুলি নিক্ষিপ্ত হয়েছিল যে এর প্রায় 4 মাইল দূরে মোহাম্মদপুরে একটা বিহারি বাড়িতে গিয়ে পড়ে। ওই রকেটের আচমকা আঘাতে দুজন ব্যক্তি নিহত এবং অনেক লোক আহত হয়। শেখ মুজিবের ছেলে শেখ কামাল আর শেখ জামাল সঙ্গে সঙ্গে স্ট্যান্ড গান হাতে নিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি কামাল। সিঁড়ির গোড়ার দিকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর করে ঢলে পড়ে সে। অবশ্য নিহত হবার আগেও সে আরো দুজনকে সৈন্যকে আহত করতে পেরেছিল। শেখ মুজিব নিজেও খুব তাড়াতাড়ি কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আক্রমণ ঠেকানোর চেষ্টা চালান। প্রথমে তিনি টেলিফোন করেন রক্ষী বাহিনীর সদর দপ্তরে। সেদিক সেদিন রক্ষী বাহিনীর কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার নুরুজ্জামান আর কর্নেল সাবিক উদ্দিন দেশে ছিল না। তিনি বহু চেষ্টা করে কোন সিনিয়র অফিসারকেও মিলাতে পারলেন না। উপায় না পেয়ে সেনাবাহিনীর স্টাফ প্রধান জেনারেল শফিউল্লাহকে ফোন করেন এবং তার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার মাশরুল হককে ফোন করে অবিলম্বে সাহায্য পাঠানোর নির্দেশ দেন। সর্বশেষ ফোনটি করেন সামরিক গোয়েন্দা বিভাগের ডাইরেক্টর কর্নেল জামিলকে। মাত্র পক্ষকাল আগে শেখ মুজিব কর্নেল জামিলকে ওই পদের জন্য বিশেষভাবে নির্বাচন করেন। জামিল একটুও দেরি করলো না। পোশাক পরিধানের সময় না পেয়ে সে পাজামার উপর ড্রেসিং গাউনটি চড়িয়ে লাল ভক্স ওয়াগন গাড়িতে চড়ে সে প্রেসিডেন্টের সাহায্যে ছুটে চলল। প্রচন্ড বেগে গাড়ি হাঁকিয়ে এসে পৌঁছালো প্রেসিডেন্টের বাড়ির দ্বার প্রান্তে। কিন্তু ধানমন্ডির 32 নম্বর সড়কের বাড়িটি যখন কারবালার প্রান্তরে পরিণত হয়েছে। জামিল তার গাড়ি নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হলো। গেটের বাইরে তাকে থামিয়ে দিল সৈন্যরা। অত্যন্ত কড়া ভাষায় বাক্য বিনিময়ের সঙ্গে সঙ্গেই জামিল তার গাড়ি থেকে বেরিয়ে এলো।
গাড়ি ফেলে সৈন্যদের পাশ কাটিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়তে চাইলেই সৈন্যরা গুলি চালিয়ে দেয় জামিলের বুকে আর মাথায়। টলতে টলতে প্রেসিডেন্টের বাড়ির গেটের গোড়ায় মৃত্যুর হিমশীতল কোলে ঢলে পড়ে জামিল। জীবনের বিনিময়ে সে শেখ মুজিবের কোনো কাজে লাগতে পারলো না। এরই মধ্যে বাড়ির সর্বত্র ওরা ছড়িয়ে পড়েছে, মেজর মহিউদ্দিন, হুদা আর নূর বাড়ির প্রতিটি কামরায় শেখ মুজিবের তন্ন তন্ন করে চষে বেড়াচ্ছে। হঠাৎ অপ্রত্যাশিত ভাবে মহিউদ্দিন মুজিবকে পেয়ে গেল। সে দোতলায় উঠতে সিঁড়ির গোড়ায় পা ফেলতেই শেখ মুজিবকে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। তার মধ্যে 20 ফুটের বেশি হবে না দূরত্ব। শেখ মুজিবের পরনে একটি ধূসর বর্ণের চেক লুঙ্গি আর সাদা পাঞ্জাবি, হাতে ছিল ধূমপানের পাইপটি। শেখ মুজিবকে হত্যা করার দৃঢ় মনোবল নিয়ে এই অভিযানে বেরোলেও মহিউদ্দিন শেখ সামনাসামনি দাঁড়িয়ে পুরোপুরি ভাবে মনোবল মহিউদ্দিন শেখের সামনাসামনি দাঁড়িয়ে পুরোপুরি ভাবে মনোবল হারিয়ে ফেলে। মহিউদ্দিন আমতা আমতা করে বলছিল, স্যার আপনি আসুন, তোমরা কি চাও? মুজিব অত্যন্ত কর্কশ ভাষায় জিজ্ঞেস করলো, তোমরা কি আমাকে খুন করতে চাও? ভুলে যাও, পাকিস্তানি সেনাবাহিনী তা করতে পারেনি, তোমরা কি মনে করো তা করতে পারবে? মুজিব স্পষ্টতই সময় কাটাতে যাচ্ছিলেন। তিনি তো আগেই বেশ কয়েক জায়গায় ফোন করে রেখেছেন, ইতিমধ্যে নিশ্চয়ই লোকজন তার সাহায্যে ছুটে আসছে। সেই সময়ে তিনি অত্যন্ত সাহসের পরিচয় দিচ্ছিলেন। পরে ঘটনা বিস্তারিত বিবরণ দিতে গিয়ে ফারুক আমাকে বললেন, শেখ মুজিবের ব্যক্তিত্ব ছিল অত্যন্ত প্রবল। মহিউদ্দিনকে তার ব্যক্তিত্বের কাছে একবারে নতজানু হয়ে পড়েছিল। ওই মুহূর্তে নূর চলে না আসলে কি যে ঘটতো তা আমার আন্দাজের বাইরে। মহিউদ্দিন তখনও ওই কথা বলে চলেছে, স্যার আপনি আসুন। আর অন্যদিকে শেখ মুজিব তাকে অত্যন্ত কড়া ভাষায় ধমকিয়ে যাচ্ছিলেন। এমন সময় নূর এসে পড়ে, তার হাতে স্বয়ংক্রিয় অস্ত্র। সে বুঝে ফেলে মুজিব সময় কাটাতে চাইছেন। মহিউদ্দিনকে এক পাশে সরিয়ে দিয়ে নূর চিৎকার করে আবুল তাবুল বকতে বকতে তার স্ট্যান্ড গান থেকে মুজিবের প্রতি ব্রাশ ফায়ার করে। শেখ মুজিব তাকে কিছু বলার সুযোগ পেলেন না। স্ট্যান্ড গানের গুলি তার বুকের ডান দিক থেকে একটা ছিদ্র করে বেরিয়ে গেল। গুলির আঘাতে তার দেহ কিছুটা পিছিয়ে গেল। তারপর নিস্তেজ হয়ে তার দেহ মুখ থুবড়ে সিঁড়ির মাথায় পড়ে গেল। বাঙালি জাতীয়তাবাদের মহান নেতার প্রাণহীন দেহ সিঁড়ি দিয়ে কিছু দূর গড়িয়ে থেমে রইল। তার ধূমপানের প্রিয় পাইপটি তখনও তিনি শক্তভাবে ডান হাতে ধরে রেখেছিলেন। সময় তখন 5টা 40 মিনিট। বাঙালি জাতির সঙ্গে শেখ মুজিবের প্রচন্ড ভালোবাসার চিরতরে অবসান ঘটল। গুলির শব্দ শুনে বেগম মুজিব তার প্রাণের স্বামীর অনুসরণ করতে চাইলে তার বেডরুমের দরজার সামনেই তাকে আরো এক দফা ব্রাশ ফায়ার করে হত্যা করা হলো। তারপর হত্যাযজ্ঞ চলতে লাগলো। অফিসার আর সৈন্যরা গুলি করে দরজার বোল্ট উল্টিয়ে একের পর এক রুমের দরজা খুলে ফেললো। তারপর ব্রাশ ফায়ার করে রুমগুলো ঝাঁঝরা করে দেওয়া হলো, যেন একটা প্রাণীও এর ভেতর থেকে বেঁচে থাকতে না পারে। শেখ মুজিবের দ্বিতীয় ছেলে জামাল কেবল হ্যান্ড স্যান্ডহার্স্ট থেকে প্রশিক্ষণ শেষ করে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে সেনাবাহিনীতে কাজ করছিল। অবস্থা দেখে বাড়ির বাকি সদস্যদের বাঁচানোর জন্য সে তাদেরকে মেইন বেডরুমে এনে জমায়েত করে। এবার এলো তার মরার পালা। একজন অফিসার অত্যন্ত কাছ থেকে গুলি করলে পরিবারের অন্যান্য সদস্যদের সামনে শেখ জামাল মেঝেতে গড়িয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 9 বছর পরও যে দেয়ালের বিপরীত দিক থেকে তাকে গুলি করা হয়েছিল, সেই দেয়ালে তার রক্তের দাগ, হাড্ডি, মাংসের কণা, এমনকি বুলেট গুলি পর্যন্ত পরিষ্কার হিসাব রয়ে গিয়েছিল। মুজিবের দুই যুবতী পুত্রবধূ কামাল আর জামালের সদ্য বিবাহিত স্ত্রীদ্বয় রাখালের গলা জড়িয়ে ধরে বিছানায় গড়াগড়ি যাচ্ছিল। রাসেল রাসেল শেখ মুজিবের 10 বছর বয়স্ক সর্বকনিষ্ঠ ছেলে। দুই পুত্রবধূকে জঘন্যভাবে টেনে আলাদা করে অত্যন্ত কাছ থেকে গুলি করে নির্দয়ভাবে হত্যা করা হয়। রাসেল তখন ঘরের আলনা কিংবা অন্যান্য আসবাবপত্রের আড়ালে পালিয়ে জীবন বাঁচানোর সকরুণ ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছিল, কিন্তু এই নিষ্পাপ শিশুটিকেও ঠিক একইভাবে সজোরে টেনে বের করে অত্যন্ত জঘন্যভাবে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে
ছিন্ন ভিন্ন করে ফেলা হলো। শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসের স্বাধীনতার পর প্রচুর ধন সম্পদের মালিক হয়। সে পাশে একটা বাথরুমে পালিয়েছিল, সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়। শেখ মুজিবের দুই কন্যার মধ্যে শেখ হাসিনা বয়সে বড়, ওরা দুজনে দেশের বাইরে থাকায় এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড থেকে, হত্যাযজ্ঞ থেকে প্রাণে বাঁচে। নির্মম খুনের নীরব দর্শক এই খুনের বাড়িটির কোনো কিছুতেই হাত দেওয়া হয়নি বলে ভয়ঙ্কর ঘটনাটির প্রমাণাদি এতদিন পর্যন্ত যে হিমায়িত অবস্থায় রয়ে গিয়েছিল। হত্যাকারীরা এরপর পুরো বাড়িটা একের এক এক করে তল্লাশি চালায়, মূল্যবান সবকিছু লুটে নেয়। প্রতিটি আলমারি, ড্রয়ার ও অন্যান্য আসবাবপত্র ভেঙে ফেলা হয় এবং মূল্যবান জিনিসপত্র ছাড়া সবকিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়। বাড়ির প্রতিটা কামরায় কামরায় যে এক একটা কসাইখানা, আর সমস্ত বাড়ি জুড়ে যেন মৃত্যুর গন্ধ দর্শনার্থীদের ব্যাকুল করে তুলেছিল। মৃত্যুর পরেও শেখ মুজিবকে আর এক দফায় অবমাননা করা হলো। ফারুক জানিয়েছিল হত্যাকারীদের একজন জীবদ্দশায় শেখ মুজিবকে খুব কাছ থেকে দেখার সুযোগ পায়নি। একজনও জীবদ্দশায় খুব কাছ থেকে বঙ্গবন্ধুকে দেখার জন্য সে তার পায়ের বুট মুজিবের দেহের নিচে ঢুকিয়ে দেয়। তারপর অত্যন্ত বর্বরচিত ভাবে বুটের বুটের হ্যাচ কাটানে প্রাণহীন দেহ উল্টিয়ে মনের সুখে বঙ্গবন্ধুর হাসি মাখা মুখখানি দেখার স্বাদ মেটা। এর প্রায় 4 ঘন্টা পর সরকারি তথ্য দপ্তর থেকে আগত এক বিশেষ ফটোগ্রাফার ওই অবস্থায় বঙ্গবন্ধুর ছবি ওঠে। শেখ মুজিবের বাড়ির কাছাকাছি শেরনিয়াবাদ আর শেখ মুনির বাড়িরও ওই সময় হত্যাকারীদের ভিন্ন দল কর্তৃক আক্রান্ত হয়ে গেছে। ভোর 5টা 15 মিনিটে ডালিমের দল আব্দুর রব শেরনিয়াবাদের বাড়িতে পৌঁছে। ওই বাড়িতে মাত্র একজন পুলিশ পাহারাদার ছিল, সম্ভবত তাকে ভীত সন্ত্রস্ত করার জন্য আক্রমণকারীরা গুলি চালায়। বন্দুকের গুলির আওয়াজ বাড়ির সবাই জেগে ওঠে। ক্যাবিনেট মন্ত্রীর 30 বছর বয়সের ছেলে আবুল হাসনাত জানায় সে জানলা দিয়ে কালো উর্দি পরা সৈনিকদের তার বাড়ির দিকে গুলি চালাতে দেখে। তার কাছে সব সময় যে স্ট্যান্ড গান থাকতো তা নিয়ে হাসনাত দৌড় দৌড় চলে এলো দোতলায় তার বাবাকে জাগিয়ে দিতে। আব্দুর রব নিয়াবাদ তখন শেখ মুজিবকে সাহায্য পাঠানোর জন্য টেলিফোন করতে ব্যস্ত, লাইন পাচ্ছিল না। আবারও চেষ্টা করে লাইন পাওয়া গেল। হাসনাত চিৎকার করে বলল, বাবা বঙ্গবন্ধুকে বললেন আমাদের বাড়িতে দুষ্কৃতিকার কর্তৃক দুষ্কৃতিকারী কর্তৃক আক্রান্ত, বাবা তাকে সাহায্য পাঠাতে অনুরোধ জানালেন। টেলিফোন করে অন্য প্রান্ত থেকে কেউ খুব চিৎকার করে বলছিল, আমি শুনতে পাচ্ছিলাম, বাবাও শুনছিলেন। অন্য প্রান্তের কথা শুনে বাবা একেবারে ভেঙে পড়লেন। আমার ধারণা বাবাকে বলা হয়েছিল বঙ্গবন্ধুর বাড়িও আক্রান্ত হয়েছে। বাবা আর একটি কথাও বললেন না, তিনি ফোন নামিয়ে বিছানার উপর বসে পড়লেন। আর কোনো কথাই না বলে ফেল ফেল করে তাকিয়ে রইলেন আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলেন আমার দিকে। হাসনাত উঠে একটা জানালায় গিয়ে সৈন্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। গুলির ম্যাগাজিন শেষ না হওয়া পর্যন্ত আমি ট্রিগার চেপে রাখলাম। গুলি শেষ হয়ে গেলে আমি আরো গুলির জন্য উপরের তলায় যাই, হাসনাত বলছিল। এতে করে সে বেঁচে গিয়েছিল। মুহূর্তের মধ্যে সৈন্যরা বেডরুমে ঢুকে পড়ে এবং শের নিয়াবাতকে বসা অবস্থায় গুলি করে হত্যা করে। তারপর তার বাড়ির সবাইকে ধরে নিয়ে নিচতলায় ড্রয়িং রুমে জড়ো করে। ইতিমধ্যে হাসনাত উপরতলায় তার স্ট্যান্ড গানের জন্য রাখা অতিরিক্ত গুলির ম্যাগাজিন বের করে ট্রাঙ্ক ভাঙার ব্যর্থ চেষ্টা চালায়। তালা ভাঙার প্রচেষ্টাকালে সে গুলির আওয়াজ এবং উপরতলা এগিয়ে আসছে এমন সৈনিকের বুটের আওয়াজ শুনতে পায়। সে তখন গুলিহীন স্ট্যান্ড গান মেঝেতে রেখে ছাদের উপর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। তখন সে লাফ দিয়ে কোঠার কোঠার মেঝেতে বসে পড়ে এবং সৈন্যদের আগমনের অপেক্ষা করতে থাকে। নিশ্চয়ই এখন তার মরার পালা, কিন্তু সৌভাগ্যক্রমে কেউ এদিকে এলো না। 20 মিনিট ধরে সে থেমে থেমে গুলির আওয়াজ আর চিৎকার শুনতে পাচ্ছিল। কিছুক্ষণ পরেই সব নিস্তব্ধ হয়ে গেল এবং সৈন্যদের বুটের আওয়াজ দূরে রাস্তায় মিলিয়ে গেল। বাড়ির সবকিছু থেমে যাওয়ার পর্যন্ত সে অপেক্ষা করছিল। তারপর অনেক সন্তর্পণে হাসনাত নেমে এলো নিচতলায়।
ড্রয়িং রুমে এসে দেখে তা তা এক কসাইখানায় পরিণত হয়েছে। চতুর্দিকে কেবল রক্ত, মৃতদেহের স্তূপ আর ভাঙাচোরা আসবাবপত্র। তার স্ত্রী, মা আর 20 বছরের একটি বোন গুরুতরভাবে আহত। তার দুই কন্যা অক্ষত অবস্থায় সোফার পিছনে পালিয়ে থেকে ভয়ে কাঁপছিল। আর তার 5 বছরের ছেলে, 10 ও 15 বছরের দুটি বোন, 11 বছর বয়সী তার ছোট ভাই আয়া, কাজের ছেলে আর চাচাতো ভাই শহীদুল ইসলাম শেরনিয়াবাদ এর লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। শহীদুল ইসলামের বড় বড় গোঁফ ছিল এবং দেখতে অনেকটা হাসনাতের মতোই ছিল। সে কারণে হয়তো হত্যাকারীরা হাসনাত ভেবে শহীদুল ইসলামকে ভুল করে হত্যা করে গেছে। শেখ মুজিব শেখ মুজিবের ভাগ্নির বিয়ে উপলক্ষে হাসনাতের 10 জন বন্ধু বরিশাল থেকে এসেছিল। তাদের সঙ্গে একজন নিহত আর 5 জন আহত হয়। পরে হাসনাত বাড়ি থেকে বেরিয়ে ভারত পালিয়ে যায়। শেখ মনির বাড়িতে আক্রমণের অত্যন্ত সংরক্ষিত হলেও রীতিমতো প্রলয়ঙ্করী গোছের। শেখ মনির ঘুম অত্যন্ত পাতলা বলে প্রতিমার হয়। রিসালদার মুসলিউদ্দিন 2 ট্রাক ভর্তি তার লোকজন নিয়ে মনির বাড়ির দিকে এলেই ঘুম থেকে লাফিয়ে উঠে একেবারে বিছানায় বসে পড়ে। সৈন্যদের দেখে সে জিজ্ঞেস করলো তার বাড়ি পাহারা দেওয়ার জন্য এসেছে কিনা। মুসলিউদ্দিন তাকে নিচে নামতে অনুরোধ করে মনি নিচে নেমে আসে। তার সঙ্গে সঙ্গে মনিকে মুসলিউদ্দিন ধরে ফেলার চেষ্টা করে। ওই মুহূর্তে মনি 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী স্বামীকে বাঁচানোর জন্য লাফ দিয়ে তার সামনে এসে দাঁড়ায়। আর অমনি স্টেন গান দিয়ে গুলি করে উভয়কে চিরশয়নে শায়িত করা হয়। চিরশয়নে শায়িত করা হয়। বাড়ির আর একটা লোককে স্পর্শ করা হলো না। মুসলিউদ্দিনের জন্য নির্দিষ্ট মিশন সম্পন্ন করে সে মুজিবের বাড়ির দিকে গাড়ি চালিয়ে নিল। সকলকে তাদের প্রলয়ঙ্করী মিশনে পাঠিয়ে দিয়ে ও রশিদ সোজা চলে গেল স্কোয়াড্রন লিডার লিয়াকতের বাসায়। সে তাকে তার মিগ নিয়ে পূর্ব প্রস্তাবিত মতে প্রস্তুত থাকার জন্য সতর্ক করে গেল। তাকে ঘুম থেকে জাগিয়ে পুরো ঘটনা সম্বন্ধে সংক্ষেপে বুঝিয়ে বললে তার কয়েক মিনিট সময় লেগে গেল। লিয়াকত বিমান বাহিনী প্রধানের নির্দেশ ব্যতিরেকে কোনো কিছু করতে পারবে না বলে জানিয়ে দিল। সুতরাং সঙ্গে সঙ্গে সে ছুটে চলল 46তম পদাতিক ব্রিগেড মেজর হাফিজের উদ্দেশ্যে। আর মেজর হাফিজ পূর্ববর্তী পরিকল্পনার সঙ্গে জড়িয়ে থাকলেও সে শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিল। 16তম ইস্ট বেঙ্গলের মেজর শাহজাহান জয়দেবপুর থেকে এসে তাদের সঙ্গে মিলিত হতে ব্যর্থ হবার কারণে রশিদ মেজর হাফিজকে দিয়ে ফার্স্ট ইস্ট বেঙ্গলকে বের করে তাদের সঙ্গে জড়িত করতে চেয়েছিল। তার প্রত্যাশা ছিল যে অভিযান যখন শুরু হয়ে গেছে তখন ব্রিগেড মেজর ব্রিগেড মেজর তাদের সঙ্গে যোগ দিতে এখন আর কোনো ইতস্ততা করবে না। যেভাবেই হোক হাফিজ তাদের পদাতিক ব্রিগেড থেকে বের হতে অস্বীকৃতি জানায়। হাফিজ তাদের পদাতিক ব্রিগেড বের করতে অস্বীকৃতি জানায়। সে তার ব্রিগেড কমান্ডার কিংবা সেনাবাহিনীর প্রধানের নির্দেশ ছাড়া নড়তে পারবে না বলে জানিয়ে দেয়। কিছু গরম বাক্য বিনিময়ের পর হাফিজ তার কমান্ডিং অফিসার শাফাত জামিলকে টেলিফোন মিলাতে চেষ্টা করে, কিন্তু টেলিফোনে তাকে পাওয়া গেল না। রশিদ তাকে জিপে চড়িয়ে শাফাত জামিলের বাসায় নিয়ে যায়। তখন তারা শাফাত জামিলের বাসায় কম্পাউন্ডে ঢুকে তখন ধানমন্ডির দিকে হাউ ইটজারের প্রথম গোলা নিক্ষেপের আওয়াজটি তাদের কানে ভাসে। রশিদ জানায় ব্রিগেড কমান্ডারকে আঘাত হানার ব্যাপারটি বর্ণনা করছিল। তার ভাষায়, স্যার, শেখকে উৎখাত করার সময় আমরা অভিযান শুরু করে দিয়েছি। তার যতটুকু স্মরণে আছে যে সাফাত জামিল শোকাবি শোকাভিভূত ও রেগে আগুন হয়ে আছে। সে নিজেও তখন দূর থেকে ভেসে আসা আমার আওয়াজ শুনতে পাচ্ছিল। দুই অফিসারের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। এমন সময় জামিলের টেলিফোন বেজে ওঠে। ফোন করে ফোন করেছে সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউল্লাহ। শেখ মুজিবের টেলিফোন বরাত দিয়ে জেনারেল শফিউল্লাহ তাকে জানায় কিছু সৈন্য প্রেসিডেন্টের বাড়ি আক্রমণ করেছে, এক্ষুনি তাকে ব্রিগেড নিয়ে প্রেসিডেন্টের সাহায্যে ছুটে যেতে নির্দেশ দেয় শফিউল্লাহ। রশিদ বলে, আমি জামিলকে বললাম কিছু একটা করার মতো এখন সময় নেই, আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। শাফাত জামিল টেলিফোনের রিসিভার নামিয়ে রাখলো। সে রাগে ফেটে পড়ছিল কিন্তু কিছুই করলো না। এরপর আমাকে বলল, আমি জেনারেল জিয়াউর রহমানের সঙ্গে এখনই দেখা করছি। আমি তাকে বাধা দিতে চাইলাম না। তখন রশিদ তার জিপে চড়ে প্রচন্ড গতিতে ধানমন্ডির দিকে ছুটে চলল। রশিদ চলে যাবার পর জেনারেল শফিউল্লাহ আবার জামিলকে টেলিফোন করলেন। কান্নায় ভেঙে পড়ে জেনারেল তাকে জানান শেখ মুজিব আর ইহ জগতে নাই, তাকে খুন করে ফেলেছে তাকে ওরা খুন করে ফেলেছে। সেনাবাহিনীর প্রধান স্পষ্টতই সাংঘাতিকভাবে ভেঙে পড়েছিলেন। সে কারণে তিনি জামিলকে বিদ্রোহ দমনের নির্দেশটি পর্যন্ত দিতে পারলেন না।
সুতরাং ঝটপট তার উর্দি গায়ে জড়িয়ে জামিল জেনারেল জিয়ার বাসভবনে হেঁটে গিয়ে উপস্থিত হন। জামিল গিয়ে দেখেন জেনারেল জিয়া তখন শেভ করছেন আর কি। রশিদের কথা আর জেনারেল শফিউল্লাহর টেলিফোনের বর্ণনা জামিল জিয়াকে বললেন। বলে, স্যার প্রেসিডেন্টকে খুন করা হয়েছে। এখন আমাদের করণীয় দিক নির্দেশ করুন। জেনারেল জিয়া অত্যন্ত জেনারেল জিয়াকে অত্যন্ত শান্ত দেখাচ্ছিল। স্পষ্টতই তিনি ঘটনা সম্পর্কে পুরোপুরি অবগত বলে মনে হচ্ছিল। যে উত্তরে বললেন, প্রেসিডেন্ট যদি বেঁচে না থাকেন তাহলে ভাইস প্রেসিডেন্ট তো আছেন। প্রেসিডেন্ট না থাকলে তো ভাইস প্রেসিডেন্ট তো আছেন। আমরা হেডকোয়ার্টার তোমরা হেডকোয়ার্টারে যাও, পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করো। জিয়া তড়িঘড়ি করে সঙ্গে সঙ্গেই কোন রকম ব্যবস্থা গ্রহণ থেকে তড়িঘড়ি করার কোন রকম ব্যবস্থা গ্রহণ থেকে বিরত রইলেন। শেখ মুজিব নিহত হয়েছেন, পরিস্থিতি একেবারেই ঘোলাটে। এই অবস্থায় ফারুক যা ধারণা করেছিল অন্যান্য সকল সিনিয়র অফিসারদের মতো জেনারেল জিয়াও অপেক্ষা করে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার সিদ্ধান্ত নিলেন। শেখ মুজিবের বাড়িতে পৌঁছে রশিদ দেখতে পায় সবকিছু একেবারে নীরব নিস্তব্ধ। সৈন্যরা বাড়ির বাইরে টহল দিচ্ছিল। তার এক প্রশ্নের জবাবে একজন কনফার্ম করলো যে বঙ্গবন্ধু আসলেই খুন হয়েছে। রশিদ জানায় সে পুরোপুরি পরিবারটিকে খতম করা হয়েছে জানতে পেরে অত্যন্ত মর্মাহত হয়ে পড়ে। তার রাজনৈতিক দূরদর্শিতায় আজ এই অবস্থা। সে পরিষ্কার বুঝতে পারছিল এটি মারাত্মক ভুল করা হয়েছে। এতে করে জনগণের সমর্থন তাদের বিরুদ্ধে চলে যাবে এবং আন্তর্জাতিকভাবে ওরা নিন্দিত হবে। একই সময় রশিদ এটাও ভাবলো যে সৈনিকদের দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ তার ভাষায় এটা সামরিক অভিযান, এতে যে কেউ মারা যেতে পারে। তথাপি সে বাড়ির ভেতরে যাবার যাবার ব্যাপারে আগ্রহী হলো। পরে কি ভেবে তার জিপ ঘুরিয়ে ক্যান্টনমেন্টের ব্রিগেড হেডকোয়ার্টারে ফিরে এলো। স্মৃতিচারণ করে রশিদ বলল, কর্নেল শাহাদাত জামিল আর অন্যান্য সিনিয়র অফিসারেরা সেখানে উপস্থিত ছিল। আমি আমি তাদের বললাম, শেখ মুজিব নিহত হয়েছেন, এতে কোনো সন্দেহ নয়। এখন আর কোনো পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে। সকলকেই যার যার জায়গা মতো অবস্থান করা উচিত। আর রক্ষী বাহিনী যদি কোনো কারণে চড়াও হয় তাহলে তাদের ঠেকানোর জন্য প্রস্তুত থাকা উচিত। সে জানায় সব অফিসারই অত্যন্ত রোষান্বিত হয়ে উঠেছিল, কিন্তু কেউ কোনো উচ্চবাচ্য করেনি। তাদেরকে ভীত সন্ত্রস্ত মনে ছিল। সকলেই ভাবছিল শেখ মুজিব তো চলে গেছে, এখন তাদের ভাগ্যে কি ঘটে তা হচ্ছে আসল ব্যাপার। ইতিমধ্যে ফারুক নিশ্চিত হয়ে নিল যে শেখ মুজিব বেঁচে নেই। আর তখন এখন কাজ হলো রাজধানীর নিরাপত্তা বিধান করা। সে ট্যাঙ্ক বহর থেকে 10টি ট্যাঙ্ক বের করে নিয়ে ছুটে চলল রক্ষী বাহিনীর সদর দপ্তরের দিকে। এখন সে রক্ষী বাহিনীর ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসারের মোকাবেলা করবে। তার স্মরণে আছে কমান্ডিং অফিসার তখন ভয়ে থরথর করে কাঁপছে। ট্যাঙ্কগুলো সারিবদ্ধভাবে সাজানো দেখতে পেয়ে সে ভাবলো আমি তাকে করতে ছুটে এসেছি। ফারুক তাকে জানালো যে এখন থেকে রক্ষী বাহিনীকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করা হলো এবং তাদেরকে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। ফারুক টেলিফোন উঠিয়ে নিল। ফারুক তাকে জানালো যে রক্ষী বাহিনীকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নিয়ে আসা হয়েছে। এই কাজটি সম্পন্ন হওয়ার পর শেখ মুজিবের ঝটিকা বাহিনী আর হুমকির কারণ হয়ে রইল না। পরে মিরপুর রোড ধরে শেখ মুজিবের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একদল ল্যান্সারের আহ্বানে সেখানে সেখানে নামে এবং দেখতে পায় ওরা 3জন লোককে ধরে অত্যন্ত শক্তভাবে মাটির সঙ্গে বেঁধে রেখেছে। অত্যন্ত উত্তেজিত ভাবে ওরা তাকে বলে, মুজিবের বাড়ির দিকে যাবার চেষ্টা করলে আমরা তাদের পাকড়াও করি, ওদের খতম করে দেব নাকি। ফারুক দুজন কম বয়সী লোককে চিনতে পারলো না। দেখা মাত্র সে তৃতীয় লোককে চিনে ফেললো। ওই লোকটি প্রেসিডেন্টের সামরিক সচিব ব্রিগেডিয়ার মাশরুল হক। 3 দিন আগে ফরিদের বিবাহবার্ষিকীতে এই লোকটি ফরিদাকে বিরাট বড় এক ফুলের তোড়া দিয়ে বাজিমাত করার গৌরব অর্জন করেছিল। ফারুক তার সৈন্যকে শান্ত করলো, আর কোনো ফোনের প্রয়োজন নেই বলে তাদের জানিয়ে দিল। ফারুক বলেই চললো, আমি তখন আমার ট্যাঙ্ক গুলো দিয়ে মার্চ করতে করতে সেকেন্ড ক্যাপিটাল রোড ফার্মগেট হয়ে একবার সোজা ক্যান্টনমেন্টের দিকে চলে যাই। সেখানে গিয়ে ব্রিগেড হেডকোয়ার্টারের সামনে সব ট্যাঙ্ক পার্ক করি এবং সেখানে তাদের বলি, আমরা আমাদের আমাদেরকে আপনাদের কমান্ডে ন্যস্ত করলাম। ব্রিগেড হেড কোয়ার্টারের অফিসারদের মধ্যে স্পষ্টতই একটা বিরোধী ভাব
ফুটে উঠছিল। ভাবখানা এরকম যে, কে তুমি ওই দিনের ছোকরা, ট্যাঙ্ক কমান্ডার, দেশের প্রেসিডেন্ট খুন করার বাহাদুরি দেখাতে চাইছো? বাকি সবাই ক্ষুব্ধ, কিছু ছিল, কিছু বলছিল না। ফারুক জানায়, আমি তাদের বহির্ভাব বুঝতে পারছিলাম। তারা যেন বলতে চাইছিল, তুমি একজন অনাকাঙ্ক্ষিত। আমি কর্নেল সাফাত জামিলের সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলতে চাইলেও সে প্রচন্ড ভাবে চটে উঠে বলতে থাকে, কে তোমাকে উপদেশ দিতে বলেছে? বন্ধ করো তোমার মুখ। রশিদ জানায়, তাদের অভিযানের সাফল্যে সে এতই প্রলুব্ধ হয়ে গিয়েছিল যে প্রেসিডেন্ট হিসেবে খন্দকার মোস্তাক আহমেদকে না বসিয়ে নিজেরাই ক্ষমতা দখল করার চিন্তা ভাবনা শুরু করে দিল। এক নজরে পরিস্থিতি একবার মিলিয়ে দেখে নিল। রক্ষী বাহিনীকে ফারুকের ট্যাঙ্ক পরাস্ত করে নিয়েছে। জেনারেল হেডকোয়ার্টার গভীর শোকে মুহ্যমান। সেনাবাহিনী বিশৃঙ্খল হয়ে পড়লেও কাজ যখন শেষ হয়ে গেছে, এটা ধরে নেওয়া যায় ওরা মেজরদের কিছু অনুসরণ করতে দ্বিধা করবে না। আর সে আরো বেশি আস্থাবান হয়ে উঠেছিল এই কারণে যে জনগণ শেখ মুজিবের জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলছিল না। এটা আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর সে বেশি আস্থাবান হয়ে উঠেছিল এই কারণে যে জনগণ শেখ মুজিবের জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলছিল না। খুবই একটা বিধ্বংসী ব্যাপার ছিল। জনগণ এক ফোঁটা জলও ফেলছিল না। কিন্তু জনগণ যদি একবার জেনে ফেলে যে শেখ মুজিব পুরো পরিবারকে একেবারে নৃশংসভাবে খতম করে দেওয়া হয়েছে, তখন জনগণের প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে তার যথেষ্ট সন্দেহ ছিল। এই মুহূর্তে এটাই ছিল রশিদের মূল বিবেচ্য বিষয়। এই ভবিষ্যতের উপর চিন্তা করতে গিয়ে রশিদ মুস্তাকের বাড়িতে যেতে হবে। রশিদের 20 মিনিট দেরি হয়ে গেল। এরই মধ্যে নিষেধ থাকা সত্ত্বেও রশিদ শুনতে পায় ডালিম রেডিওতে শেখ মুজিবের হত্যার ঘোষণা দিচ্ছে। আরো বলছে, সেনাবাহিনী খন্দকার মুস্তাক এর নেতৃত্বে ক্ষমতা দখল করেছে। ডালিম আরো বলছে যে দেশে সামরিক শাসন জারি করা হয়েছে, দেশটিতে এখন থেকে ইসলামী প্রজাতন্ত্র নামে পরিচিত হবে। বুঝতে বাকি রইল না যে ডালিম এবং কয়েকজন অবসরপ্রাপ্ত অফিসার মিলে বিশৃঙ্খলা আর গোয়ার্তুমি দেখিয়ে শেখ মুজিব আর শেরনিয়াবাদ শেরনিয়াবাদকে হত্যা করে রেডিও স্টেশনে ছুটে যায়। সেখানে মাইক্রোফোন নিয়ে কিছুক্ষণ ধস্তাধস্তির পর ডালিম এর নামে ডালিম নামে এই ঘোষণা দেয়। ডালিম তার নামে এই ঘোষণা দেয়। ঘোষণাতে রশিদ আঘাত পায় এবং সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সে বলে, আমি জানতাম এটা আমাদের জন্য সমস্যার সৃষ্টি করবে, কারণ ঢাকার বাইরের ব্রিগেড গুলো হয়তো জানতে চাইবে ডালিমের মতো একজন অবসরপ্রাপ্ত অফিসার সামরিক অভ্যুত্থান ঘটালো কি করে। অভ্যুত্থান তো কেবল একটা সেনাবাহিনী দ্বারা সংগঠিত হতে পারে। তার মতো অবসরপ্রাপ্ত একজন লোক কিভাবে সেনাবাহিনীর হয়ে কথা বলে? ওরা তা মেনে নেবে না। ক্ষমতা দখলের চিন্তা মন থেকে সরিয়ে সরিয়ে দিয়ে রশিদ দ্রুত চলে খন্দকার মোস্তাক আহমেদের বাড়ির দিকে। অত্যন্ত লোমহর্ষক ঘটনার বর্ণনা আমরা চোখের সামনে দেখতে পেলাম। খুবই ভয়াবহ ঘটনা। একদম নারী, শিশু, বৃদ্ধ, সবাইকে সবাইকে একদম পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। এক লোমহর্ষক কাহিনী আমরা দেখতে পেলাম। এর পরবর্তী আমরা এর পরবর্তী যে অধ্যায়, অধ্যায় 8, মুস্তাকের ক্ষমতা গ্রহণ, এই সম্পর্কে আমরা পরবর্তী অধ্যায়ে দেখতে পাবো, পরবর্তী পর্বে, 8ম পর্বে ইনশাআল্লাহ। সবাই পাশে থাকবেন। সবাই পাশে থেকে আমাকে সমর্থন জানিয়ে দিবেন। সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আপনাদের কমেন্ট, আপনাদের শেয়ার, আপনাদের যে রিয়াকশন, সেটা আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবেন। আল্লাহ হাফেজ।